সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সিনিয়র সাংবাদিক নাজমুল আশরাফ আমাদের আজকের অতিথি। নাজমুল, আপনাকে স্বাগত। ধন্যবাদ মতি ভাই। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে অচল ব্যবসা বাণিজ্য, বিএনপির নির্বাচনী কৌশল চূড়ান্ত। মানবজমিন পিআর পদ্ধতিতে ভোট ঐক্যমত না হলে গণভোট, ইসলামী আন্দোলনের মহাসমাবেশ, নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র বিএনপি। কালের কণ্ঠ, সারা দেশে অচল ব্যবসা বাণিজ্য, 34 বছর পর আবারও প্রতীক সংকটে ইসি। আমার দেশ নির্বাচন নিয়ে কূটনৈতিক তৎপরতা শুরু, নির্বাচন সামনে রেখে মাঠে সরব 200 রাজনৈতিক দল। আমাদের সময় দেশ জুড়ে বন্ধ শুল্ক, কর ও আমদানি রপ্তানির কাজ, সবার দৃষ্টি নির্বাচন কমিশনে। কালবেলা অভিযোগ পাওয়ার 48 ঘন্টার মধ্যেই প্রাথমিক তদন্ত, পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া পথ খোলা নেই, প্রয়োজনে গণভোট। সময়ের আলো, ক্ষতির মুখে অর্থনীতি, কূটনৈতিক আলোচনায় দ্রুত সমাধান চান ব্যবসায়ীরা। খবরের কাগজ, বিএনপির মনোনয়ন আলোচনায় শতাধিক তরুণ প্রার্থী, ইসলামপন্থীরা হবে প্রধান শক্তি। দিনকাল, চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, আগস্ট সেপ্টেম্বর ঘিরে বেশি ভয়, স্থবির ব্যবসা বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা। করতোয়া দেশের বন্দরের স্থবিরতা, আগামীতে ইসলামী দলগুলো প্রধান রাজনৈতিক শক্তি হবে। ইসলামী আন্দোলনের যে সমাবেশটা হলো, সেই সমাবেশ থেকে 10টি রাজনৈতিক দলের নেতারা অংশ নিয়েছিলেন, জামাত ইসলামী সহ। সেখান থেকে যে বক্তব্যটা আসছে সেখানে তো পরিষ্কার, তাদের বক্তব্য হচ্ছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে, আর না দিলে গণভোট হবে, এবং তারা স্থানীয় নির্বাচন আগে তারা দাবি করেছেন। এটাকে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ মতি ভাই। এই বক্তব্যের প্রতিক্রিয়াও শুনেছি আমরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদের মুখে। উনি বলেছেন যে এটা হচ্ছে নির্বাচনকে পেছানো বা অনিশ্চিত করার একটা ষড়যন্ত্র। এখন দেখেন, বিএনপি ছাড়া যে দলগুলো আছে তার মধ্যে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন সহ অনেকগুলো ইসলামী দল। এর মাঝখানে কতগুলো ছোট দল আছে, কিছু বাম দল, কিছু মধ্যপন্থী দল। বাম দলগুলো ছাড়া বাকি যেসব মধ্যপন্থী দল, এদের প্রায় সব দলের প্রতিনিধি এই সমাবেশে ছিলেন। এবং এর আগে আমরা দেখেছি হেফাজতে ইসলামের যে সমাবেশ হয়েছিল সৈয়দী উদ্যানে, আজকে হলো ইসলামী আন্দোলনের, সেগুলোতে জামাত ইসলামী বা অন্যান্য ইসলামী দল যাবে স্বাভাবিক, কিন্তু কিছু ছোট দল, মধ্যপন্থী আমরা বলতে পারি, তারাও সেসব জায়গায় যাচ্ছে। কারণ এই ইসলামী দলগুলোর বা মধ্যপন্থী দলগুলোর কিন্তু যে দাবিগুলো, স্থানীয় নির্বাচন আগে হতে হবে, পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে, গণভোট হতে হবে, এনসিপির দাবি তো আরেক ধাপ এগিয়ে, তারা আপনার কি বলে স্থানীয় নির্বাচনও আগে চান, তারা গণপরিষদের নির্বাচন চান। এই সব কিছু চাওয়ার মেটানোর বা সমাধান করার জায়গা কোনটা? জাতীয় ঐকমত্য কমিশন। তো জাতীয় ঐকমত্য কমিশনের সাম্প্রতিককালে আমরা দেখেছি বেশ কিছু বিষয়ে যেগুলো বিরোধ ছিল, বড় ধরনের পার্থক্য ছিল, সেগুলো কমে আসছে বিএনপির সাথে অন্যান্য দলগুলো। তাতে করে মনে হচ্ছিল যে একটা সমাধানের দিকে যাচ্ছে, এবং তার মধ্য দিয়ে একটা ঐকমত্য হবে, জুলাই সনদ হবে, জাতীয় সনদ হবে, এবং ধাপে ধাপে আমরা নির্বাচনের দিকে যাব। কিন্তু আজকের এই সমাবেশ এবং তাদের যে দাবি দেওয়া, অন্যান্য দলগুলোর যে অবস্থান, তাতে মনে হচ্ছে যে যে কথাটি দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে, বিএনপি বেশি করে বলছে যে যারা নির্বাচন চায় না, নির্বাচন পেছাতে চায়, তারাই নানান ধরনের অবাস্তব দাবি সামনে নিয়ে আসে। এবং এই মুহূর্তে সবার আগে দরকার হচ্ছে জাতীয় নির্বাচন, এবং জাতীয় নির্বাচন হলে পরে জাতীয় সংসদের মাধ্যমেই সংস্কার থেকে শুরু করে আরও যেসব পরিবর্তনের কথা আমরা বলছি, দেশ পরিচালনায়, গণতান্ত্রিক চর্চায়, রাষ্ট্রীয় কাঠামো, বিভিন্ন কর্তৃত্ব, এই সব কিছু সমাধান কিন্তু ওই ঐকমত্য কমিশনে হওয়ার কথা, সেদিকে আগাচ্ছে। এর মাঝখানে হঠাৎ করে এইসব দাবি আবার তোলামানি হচ্ছে, সেই পুরনো কৌশলটাই নির্বাচনকে পেছানো। এখন নির্বাচন পেছিয়ে এদের লাভটা কি? নির্বাচন পেছিয়ে এদের লাভ সবচেয়ে বেশি। কিরকম? কারণ এই দলগুলো কে কতটা আসন পাবে আমরা জানি না। মানে বিএনপির বাইরে যতগুলো দল আছে, বিশেষ করে এই ইসলামপন্থী দল বা মধ্যপন্থী যারা ইসলামপন্থী দলগুলোর সাথে যুক্ত হন নানান উপলক্ষে, তাদের নির্বাচনের ফলাফল কি হতে পারে আমরা জানি না। কিন্তু একমাত্র জামাতে ইসলামীর ক্ষেত্রে বলা যায় যে তারা হয়তো
বেশ কিছু আসন পাবে, সংখ্যা বলা মুশকিল, নানা রকমের জল্পনা কল্পনা হয়। জামাত ইসলামী ছাড়া বাকি সবগুলো দলের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য, যদি বিএনপির সাথে প্রকাশ্যে বা গোপনে কোনো রকমের আপোষ রফা না হয় বা বিএনপি কোনো রকমের ছাড় না দেয়, তাহলে তাদের পক্ষে 1-2টা আসন পাওয়া খুব কঠিন হবে। ফলে এখন এই দলগুলোর যে অবস্থান, তাদের যে প্রভাব প্রতিপত্তি, জাতীয় পর্যায়ের যে কাজগুলো হয়, ঐকমত্য কমিশন, সংস্কার, প্রধান উপদেষ্টার সাথে নানা রকমের বৈঠক, আরও অনেক কিছু, সেগুলোতে তারা যে গুরুত্ব পায় সেই গুরুত্বটা তারা হারাবে। কারণ নির্বাচন হয়ে গেলে পরে তাদের শক্তি সামর্থ্য, সংসদে তাদের অবস্থান, সেগুলো অনেক দুর্বল হয়ে যাবে, অনেকের কোনো অবস্থানই থাকবে না, এবং সব কিছুই তো সংসদ কেন্দ্রিক হবে। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে তো মূল জায়গা হচ্ছে সংসদ। ফলে সংসদ হয়ে গেলে, নির্বাচন হয়ে গেলে তারা একরকম হারিয়ে যাবে। যে দলগুলো অল্প স্বল্প আসন পাবে, বা জামাত ইসলামী নিশ্চয়ই ভালো আসন পাবে, তারা একটা অবস্থানে থাকবে, কিন্তু জাতীয় সংসদে ওই রকম শক্তি নিয়ে থাকার যেই প্রভাব, আর এখন নির্বাচন হয় নাই, সবাই ভাবছে তারাই নির্বাচিত হবে, তারাই অনেক কিছু করবে, এবং এই সরকারের উপরে তাদের যে প্রভাব, সামগ্রিকভাবে নির্বাচনে তাদের যে প্রভাব, সংস্কার প্রক্রিয়া তাদের যে প্রভাব, সেটা আর থাকবে না। এর বাইরে যদি বলি, অভ্যুত্থানের পর থেকে সরকার, প্রশাসন, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, রাজনীতি, অর্থনীতি, সব ক্ষেত্রে তাদের একটা ভালো অবস্থান, দাপট এবং শক্তি আছে, সেটাও তো থাকবে না। এই যে বলা হয় না যে ডক্টর ইউনূসের এক সরকারের ভিতরে অনেক সরকার, সেটা কীরকম? ডক্টর ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকার তো আসল সরকার, এবং তার ভিতরে আবার ছোট ছোট সরকার আছে। কোনো কোনো উপদেষ্টার প্রভাব একরকম, অবস্থান একরকম, ভূমিকা একরকম, সেগুলোকে ছোট ছোট সরকার বলতে পারেন। এর বাইরে প্রশাসনে বিএনপি, জামাত, এনসিপি সহ আরও যেসব দলের নানান রকমের প্রভাব আছে, তাদের লোকজনকে যেভাবে বসিয়েছে, তার মধ্য দিয়ে তারা যে ক্ষমতার চর্চা করছে, যে সুবিধা পাচ্ছে, যেই ক্ষমতার দাপট তারা দেখাতে পারছে, এগুলো কোনো কিছুই তো থাকবে না নির্বাচন হয়ে গেলে পরে। ফলে বিএনপি ছাড়া বাদবাকি সব দলের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য। এখনকার বাস্তবতায় তারা যেমন আছে, নির্বাচন হয়ে গেলে পরে তারা তেমন অবস্থানে থাকবে না, অনেকে হয়তো হারিয়ে যাবে। সেই জন্য তারা নির্বাচন চায় না, সেই জন্য তারা নির্বাচন পেছাতে চায়। সেই জন্য নির্বাচন পেছানোর জন্য যত রকমের দাবি দাওয়া উত্থাপন করা যায়, যেটা প্রয়োজন বা অপ্রয়োজন, কতটা বাস্তব, কতটা অবাস্তব, কতটা সুফল দেবে গণতান্ত্রিক চর্চায়, কতটা কুফল দেবে, সেগুলো না ভেবে এসব দাবি দাওয়া নিয়ে তারা মাঠে নামে। তো এই মুহূর্তে নির্বাচন ছাড়া বিকল্পই বা কি? নির্বাচন ছাড়া তো কোনো বিকল্প নাই। প্রথম কথা হচ্ছে কি, যে আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি, বা অভ্যুত্থানটা কেন হয়েছে, দেশে গণতন্ত্র ছিল না, গণতন্ত্র নির্বাসিত ছিল, নির্বাচনী ব্যবস্থা প্রশ্নে পরিণত হয়েছিল, এবং কোনো জবাবদিহিতা না থাকার কারণে দুর্নীতি, দুঃশাসন, গুণ খুন থেকে শুরু করে যত রকমের অপকর্ম আমরা 15.5 বছরে দেখেছি, এই সব কিছুই কিন্তু হয়েছে গণতন্ত্রের অনুপস্থিতিতে। এখন আপনি বলতে পারেন যে এই 16 বছরের আগে যে গণতন্ত্র ছিল, তখন এত বড় মাপের অপরাধ হয় নাই, কিন্তু আমাদের গণতন্ত্র যথেষ্ট দুর্বল, আমাদের গণতন্ত্র যথেষ্ট ভঙ্গুর, আমাদের গণতান্ত্রিক চর্চার মধ্যে অনেক ফাঁক ফোকর আছে। আমাদের কাছে নির্বাচন বলতে, গণতন্ত্র বলতে আমরা শুধু নির্বাচন বুঝি। আমরা যদি 90-এর গণ অভ্যুত্থানের পর থেকে 4টি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন হয়েছে, নির্বাচনগুলো ওই 4টাই বাংলাদেশের সেরা নির্বাচন। তার মধ্যে কোনটা কম কোনটা বেশি সেই বিচারে নাই বা গেলাম, কিন্তু একটা নির্দলীয় সরকারের অধীনে যখন নির্বাচন হয়, সেই নির্বাচনটা কম বেশি সবার কাছে গ্রহণযোগ্য হয়, দেশে বিদেশে সেটার একটা স্বীকৃতি থাকে, এবং তার মধ্য দিয়ে একটা যখন সরকার গঠিত হয়, আপনি সেটাকে নির্বাচিত সরকার বলতে পারেন। এখন নির্বাচনের মাধ্যমে যে সরকার আসলো, সে 5 বছর ধরে গণতন্ত্রের চর্চা কতখানি করলো, এবং গণতন্ত্রের যে সুফল মানুষের পাওয়ার কথা, সেটা তারা কতটুকু পেল, সেটা নিয়ে তো প্রশ্ন। কিন্তু একটা ধাপ তো আমরা এগিয়েছিলাম 90-এর পরে, যে ভালো নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে সরকার নির্বাচিত হতো, এবং সেটি ধাপে ধাপে আস্তে আস্তে খারাপের দিকে গেল। 91, 96, 2001, 2008 আমরা জানি ধাপে ধাপে খারাপের দিকে গেছে। আর 8-এর পর থেকে, বা 14, 18, 24-এর ইতিহাস তো সবাই জানে। কিন্তু ওই পরের 3টা নির্বাচন খারাপ হওয়ার কারণে, বা নির্বাচন আসলে একরকম না হওয়ার কারণে ওই অবস্থাগুলো তৈরি হয়েছিল। কারণ নির্বাচন ছাড়া যখন ক্ষমতায় থাকা যায়, তখন যা খুশি করা যায়, জবাবদিহিতে থাকে না, ভয় থাকে না, জনগণের কাছে গিয়ে প্রত্যাখ্যিত হওয়ার, ক্ষমতাচ্যুত হওয়ার ভয় থাকে না। এটা অনেকেই বলেন, আমি বিশ্বাস করি, আপনি আর কোনো কিছুই যদি না পারেন, 5 বছর পর পর একটা সঠিক নির্বাচন দেন, তাহলে কিন্তু শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা একটা ন্যূনতম মানের মধ্যে থাকবে। কারণ তখন ভয় থাকবে যে 5 বছর পর জনগণের কাছে যেতে হবে, অপকর্ম করলে পরে আমি জনগণের কাছে প্রত্যাখ্যিত হব, ক্ষমতাচ্যুত হব। কিন্তু সেই ভয় যখন থাকে না, যেমনটা হয়েছে গত 15 বছর 7 মাস, সেই ভয় ছিল না বলে তারা যা খুশি করেছে, যার কারণে গণ অভ্যুত্থান হয়েছে, তারা ক্ষমতাচ্যুত হয়েছে, পালিয়ে গেছে। ফলে নির্বাচন
ছাড়া আপনি গণতন্ত্রের যাত্রা শুরু করতে পারেন না। আর গণতন্ত্রের চর্চা করতে 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 আপনি সেটা ভালো অবস্থানে যাবেন, আরও বেশি সুফল আসবে। এটাও তো পুরনো কথা, আমরা সবাই জানি যে সবচেয়ে খারাপ নির্বাচিত সরকারও অনির্বাচিত সরকারের চেয়ে ভালো। তো সেই জন্য নির্বাচন দরকার, সেই জন্য গণতান্ত্রিক চর্চা এবং গণতান্ত্রিক ব্যবস্থা দরকার। ধন্যবাদ। এই যখন অবস্থা, তখন এই জুলাই অভ্যুত্থানের নেত্রী উমামা ফাতেমা যে মন্তব্য করেছেন, তার বক্তব্য হচ্ছে অভ্যুত্থানকে বাজার দরে বিক্রি করা হয়েছে। তিনি তো এই আন্দোলনের অন্যতম একজন নেত্রী ছিলেন। পুরো জুলাই অভ্যুত্থানের সময় আমরা তার ভূমিকা দেখেছি, এবং যারা যেই চেহারাগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল, পরিচিত ছিল, সাহসী ছিল, মাঠে ছিল, তাদের মধ্যে তিনি একজন। তিনি কিন্তু এনসিপিতে যোগ দেন নাই, তিনি প্রত্যাখ্যান করেছেন। এবং তার মতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই তো অভ্যুত্থানটা হয়েছে, অভ্যুত্থান হয়ে গেছে, সরকারের পতন হয়েছে, এরপরেও তো অভ্যুত্থানের লক্ষ্য বা আন্দোলন বা যা কিছু তারা অর্জন করতে চেয়েছেন সেগুলো শেষ হয় নাই। সে কথা তো সত্য, এখনো শেষ হয় নাই, 11 মাস হয়ে যাচ্ছে প্রায়। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা ধরে রাখলেন, যে ওই প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি আন্দোলন, অভ্যুত্থান, বিপ্লব, স্বপ্ন যাই বলি না কেন, সেটা অসম্পূর্ণটাকে সম্পূর্ণ করার জন্য তিনি সেখানে রয়ে গেলেন। তখন আমরা শুনেছি এনসিপির কোন কোন নেতার মুখে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে আর কিছু নাই। এনসিপি গঠিত হওয়ার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাই, জাতীয় নাগরিক কমিটি নাই, এই দুটি প্ল্যাটফর্মের বিলুপ্তি ঘোষণা করেছেন তারা। কিন্তু তারপরও এই একমাত্র উমামা ফাতেমাই তখন পর্যন্ত গণমাধ্যমে এসে বলেছেন যে না, তিনি এই প্ল্যাটফর্মটি ধরে রেখে এখানে তিনি কাজ করবেন। তারপরে আপনি দেখেন সারা দেশে এই অভ্যুত্থানকারীদের পক্ষে যত রকমের অপকর্ম হয়েছে, চাঁদাবাজি, দখলবাজি থেকে শুরু করে এই সব কিছু কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামেই বেশি হয়েছে। এবং ওইসব অপরাধের কথা যখন বলা হয়, এনসিপির নেতারা বলতেন যে এই প্ল্যাটফর্ম তো আমরা এখন নাই, বা এই প্ল্যাটফর্ম আমরা বিলুপ্ত করেছি, কিন্তু সেটা রয়ে গেছিল। উমামা ফাতেমা ধরে রেখেছেন, তারপরে আরও অনেকে যুক্ত হয়েছেন। এরপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি হয়েছে, যেটি তিনি স্ট্যাটাসে লিখেছেন। সারা দেশের কমিটি কিভাবে হয়েছে, কাদের দ্বারা হয়েছে, তারা যেসব অপকর্ম করেছেন সেগুলোর প্রতিবাদ, বিরোধিতা করতে গিয়ে তিনি হেনস্থার শিকার হয়েছেন। এবং এসব কমিটি করে করে যেসব অপরাধ তারা করেছেন তার জন্য তিনি দায়ী করছেন হেয়ার রোড, মন্ত্রীপাড়া। আমরা বুঝতে পারি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা মন্ত্রীপাড়ায় থাকেন, মানে উপদেষ্টা হিসেবে আছেন, তারা সেখান থেকে কলকাঠি নাড়েন, এটা তার অভিযোগ। এবং আমরা গণমাধ্যমের সুবাদে জানি যে সারা দেশে যত রকমের অপকর্ম অভ্যুত্থানকারীদের পক্ষে হয়েছে তার প্রায় পুরোটাই করেছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো সেই প্ল্যাটফর্মের থেকে তিনি যখন কাজ করতে পারছেন না, এবং তার সহকর্মীদের দ্বারা কিভাবে তিনি নিগৃহীত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, কিভাবে তিনি নানা রকমের কটূক্তির শিকার হয়েছেন এবং বিরূপ পরিস্থিতির মধ্যে পড়েছেন, সেগুলো তিনি বলেছেন। এক কথা যদি বলা যায় যে সবচেয়ে জনপ্রিয় যে মুখগুলো আন্দোলনের সময় দেখেছি, তার একজন উমামা ফাতেমা। তিনি এই 11 মাস চেষ্টা করেও এই প্ল্যাটফর্মকে ধরে রেখে এই প্ল্যাটফর্মের মাধ্যমে যে লক্ষ্য অর্জন করতে চেয়েছিলেন সেটা পারেন নাই, অন্য যারা আছেন তার সাথে, তাদের কারণে। তার মানে তিনি পদত্যাগের মাধ্যমে এটা প্রমাণ করলেন বা স্বীকার করলেন বা মানুষকে জানিয়ে দিলেন যে এই প্ল্যাটফর্মের মাধ্যমে ভালো কিছু হচ্ছে না। অনেক ধন্যবাদ। কালের কণ্ঠের শিরোনাম হচ্ছে সারা দেশে অচল ব্যবসা বাণিজ্য। দেখেন, আমরা এই অভ্যুত্থানের পর থেকে প্রথমে আইন শৃঙ্খলা নিয়ে অনেক কথা বলেছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো যথেষ্ট ভালো না। একটা পর্যায় পর্যন্ত আমরা এটাকে অনেকটা ছাড় দিয়েছি, এই অর্থে যে এত বড় একটা অভ্যুত্থানের পরে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। পুলিশ ঠিক হয় নাই, অন্যান্য প্রশাসনিক দায়িত্বে যারা আছেন তারা ঠিকমতো কাজ করতে পারছেন না। আইন শৃঙ্খলার জন্য প্রথম 2-3 মাস এটাকে মেনে নেওয়া হয়েছে, আস্তে আস্তে সেটা স্বাভাবিক হতে হতে একটা পর্যায়ে এসেছে। তারপরও কিছু কিছু অপরাধ তো কমে নাই। এই যে ধরেন মব ভায়োলেন্সের কথা যখন তখন ঘটে বিভিন্ন জায়গায়, সংখ্যা হয়তো কমে বাড়ে, কিন্তু এটা বন্ধ হয় না। এই ব্যাপারে সরকার কঠোর হয় নাই, বন্ধ করার জন্য যথেষ্ট ব্যবস্থা নেয় নাই। মাঠে থাকা পুলিশ নিষ্ক্রিয় থাকে, সেনাবাহিনীও অনেক বড় বড় ঘোষণা দিয়ে, হুমকি দিয়ে তারা করতে পারে নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা এই মব ভায়োলেন্সের ব্যাপারে অনেক কঠোর কথা বলেছেন, কিন্তু তিনি কোনো ব্যবস্থা নিতে পারেন নাই। এবং সাম্প্রতিককালে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর ব্যাপারে ইদানিং আমরা দেখছি যে বিএনপিও একরকম সাফাই গেছে। কীরকম? এতদিন যারা করেছে নানান ব্যানারে, নানান নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা অভ্যুত্থানের সাথে জড়িত ছিল, এরকম নানান শক্তি নানান নামে এই কাজগুলো করেছে। এই সবশেষ সাবেক সিসিকে যেভাবে বাড়ি থেকে টেনে এনে জুতার মালা পরিয়ে তাকে হেনস্থা করা হলো, এটা সবাই বলছে যে ভাই তার অপরাধ অনেক বেশি। গণতন্ত্র ধ্বংস করা, নির্বাচন ধ্বংস করার ক্ষেত্রে রাতের ভোট তো আছেই, সেই জন্য তার অবশ্যই বিচার হওয়া উচিত। কিন্তু একজন নাগরিককে আপনি
মব সৃষ্টি করে ঘর থেকে বের করে এনে প্রকাশ্যে জুতাপেটা করবেন, সেই ছবি ছড়িয়ে দেবেন, প্রকাশ করবেন, এইটা কোনো সভ্যতার মধ্যে পড়ে না, কোনো রকমের বুদ্ধি বিবেচনা যুক্তির মধ্যে পড়ে না, কেউ মানবে না এবং এই পর্যন্ত এটা কেউ মানে না। কিন্তু এই কথা বলার সাথে সাথে যেহেতু এই ঘটনার সাথে বিএনপির একটি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়িত ছিলেন, সে কারণে বিএনপি ওই পুরনো মবের ঘটনার কথা বলেন। এটা নতুন কিছু না, আগেও হয়েছে, আওয়ামী লীগ আমলে হয়েছে, বহু বছর আগে হয়েছে। এগুলো বলে তো আপনি কোনো একটি অপরাধ আগে হয়েছে বলে এখন হতে হবে, এর তো কোনো যুক্তি হতে পারে না। আর এখনকার কোনো একটি ঘটনার ক্ষেত্রে আপনি কঠোর অবস্থান নেবেন, এবং আমরা দেখেছি বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃত্ব থেকে শুরু করে অনেকেই এই মব ভায়োলেন্সের বিরুদ্ধে কথা বলেছেন, নুরুল হুদার ঘটনার বিরোধিতা করেছেন, আরও অনেকের ব্যাপারে। কিন্তু তারা এটা বলার পাশাপাশি যখন আগের মব ভায়োলেন্সের উদাহরণ নিয়ে আসেন এবং এটা নতুন কিছু না বলেন, তাতে এটা বোঝা যায় যে এবারের ঘটনায় তাদের নেতাকর্মীরা জড়িত বলে ওনারা এটাকে একটু হালকা করার চেষ্টা করছেন। কিন্তু সত্যিকার অর্থে যদি মব ভায়োলেন্স বন্ধ করতে হয়, সবচেয়ে বেশি ভূমিকা তো সরকারের, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা বাহিনী, তারা তো ব্যর্থ হচ্ছেই, শুধু বিবৃতি দিয়ে, হুমকি দিয়ে দায়িত্ব পালন শেষ করছে, কোনো কিছু করছে না। এবং সবশেষ মব ভায়োলেন্সের ঘটনার ক্ষেত্রে আপনি দেখেছেন দেশি বিদেশি মানবাধিকার সংস্থাগুলোও কিন্তু বিবৃতি দিয়েছে, তারা নিন্দা জানিয়েছে, এবং বিশিষ্ট নাগরিকরা বিবৃতি দিয়েছে। দেখা যাক এরপরে আরও এরকম ঘটনা ঘটে কিনা, কিন্তু ঘটবে না এমন নিশ্চয়তা দেওয়া যায় না। এই কারণে এটা তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও তো, হ্যাঁ, যেটা বলছিলাম যে আইন শৃঙ্খলার একটা সংকট ছিল, সেটা এখনো হয়তো আছে, বাট কম মাত্রার। কিন্তু অর্থনৈতিক অবস্থা আপনি যদি সামগ্রিকভাবে দেখেন, দেশি বিদেশি বিনিয়োগ থেকে শুরু করে ছোট ব্যবসা, বড় ব্যবসা, বিভিন্ন কলকারখানা যেভাবে বন্ধ হয়েছে, যাকে তাকে আপনি স্বৈরাচারের দূষর বলে হামলা করেছেন, প্রতিষ্ঠান ভাঙচুর করেছেন, এগুলো একটা পর্যায়ে পর্যন্ত চলেছে। কিন্তু সেগুলো কি সচল স্বাভাবিক হয়েছে? মানুষের কর্মসংস্থান কি বেড়েছে? অর্থনীতি আরও যত সূচক আছে সেগুলোর কি তেমন কোনো উন্নতি হয়েছে? ফলে অর্থনীতিকে একটা বড় ধাক্কা কিন্তু সেই গণঅভ্যুত্থানের পর থেকে আমরা পেয়ে আসছি, এবং সেটা এখনও চলমান আছে। ফলে আপনি দেখেন ব্যবসায়ী যারা বাংলাদেশে যারা বিনিয়োগ করেন, ছোট বড় যত ব্যবসায়ী, তাদের ব্যাপারে সরকারের কোনো বিকার নাই। সরকার কিন্তু বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে অনেক ঢাকঢোল পিটিয়েছেন, সম্মেলন করেছেন, অনেক বড় বড় প্রত্যাশার কথা শুনিয়েছেন। সেই তুলনায় কিন্তু আমরা ফলাফল পাইনি। কিন্তু দেশে যারা ব্যবসা করেন, তারা তো বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় স্টেক হোল্ডার। তাদের সুখ দুঃখ নিয়ে, তাদের সমস্যা নিয়ে, তাদের সংকট নিয়ে কিন্তু সরকার না আলোচনায় বসে, না এগুলোর ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়, এদিকে তাদের নজর খুব কম। ফলে দেশি ব্যবসায়ীরা যখন ক্ষতিগ্রস্ত হন, ছোট বড় সবাই, মুদি দোকান থেকে বড় কলকারখানা পর্যন্ত, সেখানে কিন্তু শুধুমাত্র অর্থনীতির উপর যে প্রভাব পড়ে তা না, মানুষের কর্মসংস্থান থেকে শুরু করে অন্য অনেক জীবনযাপনের উপর তার নেতিবাচক প্রভাব পড়ে। সেখানে আমরা বড় ধরনের কোনো উদ্যোগ, এই অবস্থার মধ্যে এনবিআর আপনার শাটডাউন, হ্যাঁ, এনবিআর ভাগ করা, সেটা নিয়ে তো সংকট চলছে দীর্ঘদিন ধরে। এখন এনবিআর এর যে আন্দোলনটি চলছে, সেটিও এখন পর্যন্ত মেটানো যাচ্ছে না। এই মুহূর্তে এই বিভক্তি দরকার ছিল কিনা, সেটি পরে সরকারের জন্য রেখে দিলে কি হতো প্রস্তাব দিয়ে, এরকম নানান কথাবার্তা আসছে। কিন্তু এই সংকটটা কিন্তু এখন পর্যন্ত জিয়ে আছে। দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনের সংকটটাও জিয়ে আছে। তো এই সংকটগুলো যে কতভাবে মানুষের দৈনন্দিন জীবন থেকে শুরু করে অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যাহত করে, এটা সরকার না বোঝার কোনো কারণ নাই। কিন্তু এগুলো কেন সমাধান করতে পারছে না আমি ঠিক বুঝি না। নাকি তারা এগুলো চায় না, নাকি ওই দিকে যাতে মানুষের মনোযোগ বেশি থাকে, সরকারের অন্যান্য ব্যর্থতা, অন্য কোনো এজেন্ডা, দেশি বিদেশি নানান তৎপরতার কথা আমরা শুনি, সেগুলো যাতে আলোচনায় কম আসে, মানুষ গুরুত্ব কম দেয়, সেই কারণে কি এগুলোকে জিয়ে রাখা, আমি ঠিক জানি না। ওয়েল, ওইদিকে আপনার একটা রিপোর্ট বেরিয়েছে, হারমজের প্রতিবেদন, ইসরায়েলি আগ্রাসনে প্রায় 1 লাখ ফিলিস্তিনি নিহত। এখন দেখেন, এই প্যালেস্টাইনে ইসরায়েলের হামলা এবং এত দিন ধরে চলা, সেখানে নিরীহ মানুষ থেকে শুরু করে যত রকমের হত্যাযজ্ঞ, সেগুলো তো চলমান ছিলই, তার সাথে আবার যুক্ত হলো পরে ইরানের সাথে যুদ্ধ। ফলে ইসরায়েলকে আমেরিকা মদদ দেয় বলে এই প্যালেস্টাইনের সংকট বা গাজার সংকট দূর হলো না, এর কোনো সমাধান হলো না। তার মধ্যে আরেকটা সংকট বা আরেকটা যুদ্ধ তৈরি হলো, আরেকটু পেছনে গেলে আপনার ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। ফলে সামগ্রিকভাবে বিশ্বের যে অস্থির অবস্থা, অস্থিতিশীলতা চলছে, সেখানে আমেরিকার ভূমিকা কতটা ভালো মন্দ সেই আলোচনা যেমন আছে, যেসব আন্তর্জাতিক আপনার সংস্থা আছে, জাতিসংঘ থেকে শুরু করে, তাদের ব্যর্থতার কথা অনেক বছর ধরে আলোচনা হচ্ছে। কোনোভাবেই আপনার বিশ্ব শান্তি বা
যেসব সংকট, যুদ্ধ, বিগ্রহ, দ্বন্দ্ব, বিরোধ, এগুলো প্রতিনিয়ত যে হারে বাড়ছে, ফলে মানুষের তো এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা কাজ করছেই। এবং বিশ্বের কোনো একটি অঞ্চলে যখন যুদ্ধ হয়, মানবতা ভুলুণ্ঠিত হয়, মানুষের জীবন সম্পদের হানি হয়, একই সাথে তার তো এক ধরনের প্রভাব, অর্থনৈতিক প্রভাব অন্যান্য দেশে বা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। সেই বিষয়গুলো তো আছেই। আপাতত হয়তো ইসরায়েল ইরান যুদ্ধবিরতি হয়েছে, সেখানে কার কতটুকু হার জিত সেগুলো নিয়ে নানা হিসাব নিকাশ বেরোচ্ছে। কিন্তু এই যুদ্ধবিগ্রহ বন্ধ করার জন্য এই তো জাতিসংঘ গঠিত হয়েছিল। সেই সংস্থার তেমন কোনো ভালো ভূমিকা কি আমরা কোনো যুদ্ধের ক্ষেত্রে দেখেছি? সেটা ইউক্রেন বলেন, গাজা বলেন, ইরান বলেন, সব ক্ষেত্রেই তো তারা একরকমের ব্যর্থ। আর আমেরিকার সমালোচনা তো আছেই। মানে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে 1 সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতি সম্ভব হ্যাঁ, গাজায়। এখন সেটা তো এখন পর্যন্ত তিনি করতে পারেন নাই। তিনি কিন্তু সবশেষ নির্বাচনে অনেক রকমের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কারণ তখন তো ইরানের সাথে এরকম যুদ্ধ হয় নাই। ইউক্রেন যুদ্ধ আর হচ্ছে গাজার যুদ্ধ, এই দুটোর ব্যাপারে কিন্তু ডোনাল্ড ট্রাম্প অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তার কথায় অনেকেই বিশ্বাসও করেছিল যে ট্রাম্প আসলে পরে এই যুদ্ধ বন্ধ হবে। বাইডেন তো ব্যাপকভাবে সমালোচিত, নিন্দিত ছিলেন। সারা আমেরিকাতে বিক্ষোভ হয়েছে, সারা বিশ্বে বিক্ষোভ হয়েছে গাজার এই হত্যাকাণ্ডের ব্যাপারে, ইসরায়েলের ভূমিকা এবং ইসরায়েলের পেছনে আমেরিকার মদদের কারণে। ট্রাম্প যে কথাগুলো বলেছেন তাতে করে অনেকে আশ্বস্ত হয়েছিল যে ট্রাম্প ক্ষমতা আসলে হয়তো গাজার যুদ্ধ বন্ধ হবে এবং তিনি নেতানিয়াহুর উপরে বা ইসরায়েলের উপরে যথেষ্ট প্রভাব রাখতে পারবেন। কিন্তু ফলাফল তো আমরা সেভাবে কিছু দেখলাম না। আর যে কথাটা বলে শেষ করব, যে গাজার যুদ্ধ বলেন বা ইরানের যুদ্ধ বলেন ইসরায়েলের সাথে, এই সব কিছুর ক্ষেত্রে কিন্তু এক ব্যক্তির ক্ষমতায় থাকা এবং তার স্বার্থ রক্ষাটাই বড় হয়ে দেখা দিয়েছে। নেতানিয়াহু যদি ক্ষমতাচ্যুত হন তাহলে তিনি জেলে যাবেন, তার বিরুদ্ধে দুর্নীতির মামলা আছে এবং আমরা জানি যে এগুলো এখন কোনো কিছু আগাচ্ছে না, যেহেতু সে প্রধানমন্ত্রী, এখন ইন্টারিম গভর্নমেন্টের নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু নেতানিয়াহু তার নিজেকে বাঁচানোর জন্য একদিকে প্যালেস্টাইনকে ধ্বংস করেছেন, ইরানকে ধ্বংস করার চেষ্টা করছেন। এই লোকটাকে কেউ থামাতে পারছে না, বোঝাতে পারছে না। ডোনাল্ড ট্রাম্প কতটা পারবেন আমার সন্দেহ আছে। ওদিকে তেহরানের শোক মিছিল এবং জানা যায় লাখো মানুষ। অবশ্যই, কারণ যে পরিমাণ মানুষ মারা হয়েছে এবং তাদের পারমাণবিক স্থাপনা ইসরায়েল দাবি করছে তারা পুরোপুরি ধ্বংস করে ফেলেছে। ইরান বলছে যে এতটা পারে নাই। কিন্তু আমি বলছি যে এই কি বলে, নেতানিয়াহুর ব্যক্তিকে থামানো সবার আগে দরকার, তারপর আপনি ইসরায়েল দেশ হিসেবে বলেন। আর ইসরায়েলের পেছনে যতদিন আমেরিকার মদত যেভাবে বহু বছর ধরে আমরা দেখে আসছি, সেটা যদি চালু রাখা হয় তাহলে ইসরায়েলে যে খুব ভালো ভূমিকা রাখবে বা দায়িত্বশীল আচরণ করবে সেরকমটা ভাববার কোনো কারণ নেই। তাহলে এই পরিস্থিতির সমাধানটা কোথায়? না, সমাধান তো ধরেন যদি আমরা এই 3টা যুদ্ধের ক্ষেত্রে ইউক্রেন দিয়ে শুরু করি, ইউক্রেনের ক্ষেত্রে তো চেষ্টা তদবির কম হয় নাই। সেই জাতিসংঘ থেকে শুরু করে আপনার এই আমেরিকা, রাশিয়া, চায়না, ফ্রান্স সবাই তো কম বেশি অনেক রকমের তৎপরতা দেখিয়েছে, চেষ্টা করেছে, অনেক আহ্বান হয়েছে। সেসব দেশ বা তাদের নেতৃত্বের প্রচেষ্টা বা উদ্যোগের বাইরে যে হারে বিক্ষোভ, প্রতিবাদ হয়েছে সারা দেশে, অন্তত গাজার ব্যাপারে, তারপরও তো বিশ্ব নেতৃত্বের কোনো বিকার নাই। তার মানে বিশ্ব নেতৃত্বের দায়িত্বশীলতার উপরে নির্ভর করছে বিশ্বে শান্তি কতটা প্রতিষ্ঠিত হবে, এবং সেই ক্ষেত্রে আমরা তাদের যথেষ্ট দায়িত্বশীল ভূমিকা দেখছি না, এটুকুই বলা যায়। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মুক্তি ভাই। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন। শুভরাত্রি।